প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো, বাংলা ব্যাকরণের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা, যেটাকে আমরা বলি কারক ও বিভক্তি, সেটাকে আমি যে 5টি ভাগে তোমাদের কাছে নিয়ে উপস্থাপন করব। প্রথম দিন আমি কি করেছি, কারক কাকে বলে, কয় প্রকার, বিভক্তি কী জিনিস, বিভক্তির যে বিভিন্ন প্রকারভেদ, অনুসর্গ, কর্মপ্রবচনীয়, নির্দেশক, এগুলো নিয়ে কিন্তু গত ভিডিওতেই আমি আলোচনা করেছি। আজকের যে মূল টপিক, যে আলোচ্য বিষয়, সেটা কি হবে, এই যে এতগুলি কারক রয়েছে, সেই কারকগুলি কাকে বলে, একটা উদাহরণ সহযোগে বোঝানো, এবং এই সমস্ত কারকেরই যে আরও বিভিন্ন পার্টগুলো রয়েছে, যেমন কর্তৃকারকের কতগুলি পার্ট রয়েছে, কর্মকারকের কতগুলি রয়েছে, করণকারকের কতগুলি রয়েছে, ইত্যাদি ইত্যাদি কিন্তু চলবে। তো আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব, তোমাদের আরও 3টে ক্লাস করাবো, দিয়ে মোটামুটি কারক কিন্তু একদম শেষ। তো চলো বেশি দেরি না করে ক্লাসটাকে আমরা শুরু করি। প্রথমে বলে রাখি, কর্তৃকারক কাকে বলে। একটা জিনিস দেখো, কর্তৃ কথাটার মধ্যে যে টানটা রয়েছে সেটা হচ্ছে কর্তা। কর্তৃ বা কর্তা জিনিসটা আসলে কি না, যিনি কাজটা করে থাকেন। অর্থাৎ একটা বাক্যের যে কাজটা যিনি করেন তাকে কি বলা হচ্ছে, কর্তা। তো বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বা কর্তাকারক বলে। তো আমার মনে হয় তোমরা হয়তো এটুকু বুঝতে পেরেছ যে কর্তৃকারক জিনিসটা আসলে কি। কিভাবে প্রশ্ন করলেই কারক পাওয়া যায়। আমরা কারক করার সময় প্রথম দিন আমি বলেছিলাম যে কারক যখনই তোমরা নির্ণয় করবে, প্রশ্নটা কিন্তু অবশ্যই করবে ক্রিয়াকে, এবং ক্রিয়াকে কত রকমভাবে প্রশ্ন করলে কারকগুলি পাওয়া যায় সেগুলো কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। তোমরা অবশ্যই আগের ভিডিওটা কিন্তু দেখে নেবে। তো কিভাবে প্রশ্ন করলে কারক পাওয়া যায় সেটা হচ্ছে, ক্রিয়াপদকে যদি কে বা কারা, এই সমস্ত পদগুলো দিয়ে যদি আমরা প্রশ্ন করি, তাহলে যে উত্তরটা আমরা পাবো সেটাকে কে বলা হচ্ছে, কর্তৃকারক। যেমন কি, খোকা বই পড়ে, কে বই পড়ে, খোকা বই পড়ে। এই ক্লাসগুলো যদি তোমরা একটু ভালো করে দেখো মনোযোগ দিয়ে, তাহলে লাইফ টাইম, আমি তোমাদেরকে এটা গ্যারান্টি দিয়ে বলছি, লাইফ টাইম তোমাদের কোনো দিন ব্যাকরণের কোনো সমস্যা হবে না। আর আজকে যে কারকটা দেখছো সেটাও তোমরা বুঝতে পারছো যে আমি কতটা ডিটেলস এবং কতটা ভাস্টভাবে তোমাদেরকে বোঝাচ্ছি। মেয়েরা ফুল তোলে, কারা ফুল তোলে, মেয়েরা। তো কারা ফুল তোলে, কারা তোলে, মেয়েরা তোলে। খোকা বই পড়ে, কে পড়ে, খোকা বই পড়ে। তো বুঝতে পারছো প্রশ্ন কাকে করতে হয়। আমরা নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিলাম, কারা, আমরা। তাহলে এই যে কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করি, তাহলে আমরা কি পাবো, কর্তৃকারক পাবো। কর্মকারক কাকে বলে। একটা কর্তা যখনই কোনো একটা কাজ করে, হয়তো সে রাম হয়তো পড়ছে, খোকা হয়তো পড়ছে, আমরা দেখলাম একটু আগে উদাহরণে। কিন্তু এই যে একটা প্রশ্ন ছিল যে খোকা যে কাজটা করছে, কোনো একটা বিষয়কে কিন্তু সে কেন্দ্র করে বা আশ্রয় করেই কিন্তু কাজটা সে কিন্তু সম্পন্ন করে থাকে। যেমন খোকা বই পড়ে, খোকা কি করে, বই পড়ে। এই যে পড়া কাজটা সে যে সম্পন্ন করছে, কাকে আশ্রয় করে, বইটাকে আশ্রয় করে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে বাক্যস্থিত কর্তা যদি যাকে আশ্রয় করে কোনো একটা কাজ কমপ্লিট করে, তখন সেটাকে আমরা কি বুঝবো, কর্মকারক কিন্তু আমরা বলবো। আচ্ছা, কর্মকারককে কি দিয়ে মানে কিভাবে প্রশ্ন করলে আমরা পাবো, সেটা হচ্ছে কি এবং কাকে। হয়তো লেখা নেই, আমি বলে দিচ্ছি কিভাবে প্রশ্ন করলে আমরা পাবো, সেটা হচ্ছে কি এবং কাকে। যেমন ডাক্তার ডাকো, কাকে ডাকো,
ডাক্তার ডাকো বা ডাক্তারকে ডাকো। তাকে বলো। কাকে বলবো? তাকে বলো। তাহলে এই যে কাকে দিয়ে প্রশ্ন করলে। শিক্ষককে জানাও। কাকে জানাও? শিক্ষককে জানাও। চলো এখানে হয়তো দুটো উদাহরণের মধ্যে হয়তো একটা দেওয়া আছে, একটা দেওয়া নেই। আমি ধরো তোমাদেরকে একটা উদাহরণ আমি বলি। যে খোকা বই পড়ে, এখানে খোকা তো বুঝতে পারলাম কর্তৃকারক। আমি যদি বলি যে কি পড়ে, তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? কর্মকারক। তাহলে যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে কারকটাকে আমরা পাবো সেটাকে বলছে কি? কর্মকারক। পরবর্তী যে কারকটি সেটা হচ্ছে কি? করণ কারক। করণ কথাটির অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে কি বলতো? কোনো একটা উপায়, মানে কোনো একটা মাধ্যমে আমি কাজটা করব। ধরো আমি বললাম যে আমি হাত দিয়ে ভাত খাই। কি দিয়ে ভাত খাচ্ছি? এই যে ভাত খাওয়ার যে কর্মটা বা কাজটাকে আমি যে কমপ্লিট করব, সেই কমপ্লিট করার জন্য কোনো একটা মাধ্যম কিন্তু আমাকে বেছে নিতে হবে, মানে কোনো একটা উপায় বা সাহায্য বেছে নিতে হবে। আমি তো এমনি ভাত খেতে পারি না। বা আমি যদি বলি যে রাম ফুটবল খেলছে, এই যে রাম যে ফুটবলটা খেলছে কি দিয়ে খেলছে? নিশ্চয়ই পা দিয়ে। তাহলে এই যে দিয়ে বা কোনো একটা যন্ত্র হতে পারে, কোনো একটা উপায় হতে পারে, কোনো একটা সহায়ক হতে পারে, সেটাকে আমরা কি বলবো? করণ। তাহলে করণ কারক কাকে বলে? ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা উপায়কে করণ কারক বলে। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে কিসের দ্বারা বা কি দ্বারা প্রশ্ন করলে উত্তরে করণ কারক পাওয়া যায়। তাহলে কীভাবে প্রশ্ন করলে আমরা পাবো? সেটা হচ্ছে কিসের দ্বারা বা কি দ্বারা বা কি দিয়ে। এই সমস্ত বিষয়গুলোকে দিয়ে প্রশ্ন করলে আমরা করণ কারক পাবো। যেমন নীরা কলম দিয়ে লেখে। নীরা কি দিয়ে লেখে? নীরা কলম দিয়ে লেখে। তাহলে এই যে কলম দিয়ে, জগতে কীর্তিমান হয় সাধনায়। কি দিয়ে বা কি দ্বারা জগতে কীর্তিমান হয়? সাধনার দ্বারা। আমি তোমাদেরকে উদাহরণ নিয়ে এসেছি, প্লাস পাশে কিন্তু লিখিয়ে দিয়েছি কিভাবে প্রশ্ন করলে তোমরা এটা পাবে। তা আই হোপ তোমরা হয়তো বুঝতে পারছো যে কারক এতটাও জটিল না এবং তোমাদের হয়তো ভালোই লাগছে। চাষিরা ধারালো কাস্তে দ্বারা ধান কাটছে। চাষিরা কি দ্বারা ধান কাটছে? ধারালো কাস্তে দ্বারা। তো আই হোপ করণ কারক তোমরা বুঝতে পেরেছো। এবার চলে আসি, সেটা হচ্ছে সম্প্রদান কারক। সম্প্রদান মানে বোঝা যাচ্ছে কাউকে কোনো জিনিসকে দান করা। কিভাবে দান করা? সত্য ত্যাগ করে দান করা। সত্য ত্যাগ মানে কি? যেখানে আমার কোনো হয়তো স্বার্থ জড়িত থাকবে না, সেই যে দান করা, সেটাকে আমরা কি বলবো? সম্প্রদান কারক। যাকে সত্য ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয় তাকে সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী সম্প্রদান কারক বলে। মানে এক কথায় আমি বাংলায় যদি বলি, খাঁটি বাংলায়, যে আমি যার জন্য কোনো কিছু করছি, কিছু তাকে দান করছি, সেটাকে আমরা কি বলবো? নিমিত্ত বা সম্প্রদান কারক। একে নিমিত্ত কারকও বলা হয়। মানে আমি যার জন্য করছি, যার নিমিত্ত আমি কাজটা করছি। এখানে লক্ষণীয় বস্তু যে বস্তু নয়, ব্যক্তি সম্প্রদান কারক, অর্থাৎ যার উদ্দেশ্যে আমি করছি। ক্রিয়াকে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে সম্প্রদান কারক বলে। সত্য ত্যাগ না করে কোনো জিনিস কাউকে উদ্দেশ্য করে দিলে সেটি কর্মকারক হিসেবে কিন্তু বিবেচিত হয়। সত্য ত্যাগ করে তোমাকে দান করতে হবে। যেমন ধরো আমি বললাম ভিখারিকে ভিক্ষা দাও, কিন্তু প্রথম প্রশ্নটা ধরো না এরকম থাকলো যে ভিক্ষা দাও, তখন এই যে ভিক্ষা দাও তখন কিন্তু কি দাও? কিন্তু কাকে ভিক্ষা দাও? কিন্তু এইখানে এই কাকে মানে কিন্তু কর্মকারক কিন্তু নয়। কারণ কি? এখানে আমি সত্য ত্যাগ করে দিচ্ছি। মানে কি? এই যে ভিখারিকে আমি যে ভিক্ষাটা দিচ্ছি, এটা কি হয়ে যাবে বলো তো? এটা হয়ে যাবে কিন্তু ভিখারির জন্য। নেক্সট, বেলা যে পড়ে এলো জলদি চলো। এখানে একটা
বিষয় ছিল যে বেলা যে পড়ে এলো জলকে চল, মানে জল আনার জন্য চল। ওকে, চলো এরপরে যেটা রয়েছে নেক্সট, অপাদান কারক কাকে বলে? তো আমরা জানি অপাদান কথাটির মাঝে লুকিয়ে রয়েছে যে অপাদান কারক কাকে বলে। দেখো, যেখান থেকে কোনো জিনিস বিচ্যুত হয়, পতিত হয় বা উৎপত্তি লাভ করে, সেটাকে আমরা কি বলে থাকি? অপাদান কারক কিন্তু বলে থাকি। বুঝে থাকো, যা থেকে বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলে। এক কথা আমি বলতে পারি যে যেখান থেকে কোনো জিনিস একটা উৎপন্ন লাভ হচ্ছে, সে যাই হোক না কেন, যাই উৎপত্তি লাভ করুক না কেন, সেটাকে আমরা কি বলবো? অপাদান কারক কিন্তু বলে থাকবো। এবার অপাদান কারক নির্ণয় করতে গেলে আমাদেরকে কি করতে হবে? সেটা হচ্ছে ক্রিয়াকে প্রশ্ন করতে হবে কি দিয়ে? কোথা থেকে, কোথা হইতে এবং কার চেয়ে বা কিসের চেয়ে। অর্থাৎ এক কথায় যদি বলা হয় তাহলে হবে কি, হইতে থেকেছে। এই সমস্ত জিনিসগুলো দিয়ে যদি আমি প্রশ্ন করি তাহলে কি হবে? আমি অপাদান কারক কিন্তু পেয়ে যাব। যেমন গাছ থেকে ফল পাই, কোথা থেকে ফল পাই? গাছ থেকে ফল পাই। আবার যদি বলি যে গাছ থেকে ফলটি মাটিতে পড়লো, কোথায় থেকে ফলটি মাটিতে পড়লো? গাছ থেকে। গাছ থেকে পাতা পড়ে, কোথা থেকে পাতা পড়ে? গাছ থেকে পাতা পড়ে। রামের চেয়ে শ্যাম পড়াশোনায় ভালো, কার চেয়ে? রামের চেয়ে। শুক্তি থেকে মুক্ত মেলে, কি থেকে মুক্ত মেলে? শুক্তি থেকে। আর এটা সবচেয়ে বড় সহজ যে জিনিসটা সেটা হচ্ছে কি, হইতে থেকে চেয়ে শব্দগুলো বেশিরভাগ ক্ষেত্রেই থাকে। খুব সাধারণ বা খুব ব্যতিক্রমী জায়গা হলে সেখানে হয়তো এটা থাকে না। দিল্লি থেকে কলকাতা অনেক দূর, কোথা থেকে কলকাতা অনেক দূর? দিল্লি থেকে। তো নিশ্চয়ই বুঝতে পারছো যে অপাদান কারক করতে গেলে কী হবে? কত একটা জিনিস থাকে। চলো এছাড়াও যদি আমি কোনো উদাহরণ দিয়ে বলি যে সে বাঘ দেখে ভয় পায়। এবার বাঘ দেখে হতে পারে, কিন্তু সে কি থেকে ভয় পায়? বাঘ থেকে। যেমন তিল থেকে তেল হয়, কি থেকে তেল হয়? তিল থেকে। অর্থাৎ কোনো জিনিস উৎপত্তি লাভ করে। বীজ থেকে অঙ্কুর জন্মায়, কি থেকে অঙ্কুর জন্মায়? বীজ থেকে। তো এই যে কোথা থেকে একটা হইতে থেকে চেয়ে এবং কোনো জিনিসের উৎপত্তি লাভ করা, ভয় পাওয়া, গৃহীত হওয়া, ছেড়ে চলে যাওয়া, সবই হচ্ছে কি অপাদান কারকের উদাহরণ। পরাজয়ে ডরে না বীর, ভয় বুঝাতে অপাদান কারক। কি থেকে ডরে না? পরাজয় হইতে কিন্তু সে ভয় পায় না। বুধবার পরীক্ষা শুরু হবে, আরম্ভ বোঝাতে। কখন পরীক্ষা শুরু হবে? বুধবার, মানে বুধবার থেকে কিন্তু পরীক্ষা শুরু হবে। তোমরা যাতে বুঝতে পারো তার জন্য আমি একদম পাই টু পাই উদাহরণ, পাই টু পাই সংজ্ঞা এবং প্রশ্ন সমস্ত কিছু এমনভাবে নিয়ে এসেছি যাতে ক্লাসটা তোমরা যদি একবার দেখো খুব ভালো করে মন দিয়ে, দ্বিতীয়বার হয়তো আর কোনো ক্লাস তোমাদেরকে দেখার দরকার হবে না। পরবর্তী যে কারক বা যেটাকে বলে শেষ কারক 6টি কারকের মধ্যে, সেটা নাম হচ্ছে কি অধিকরণ কারক। এবার অধিকরণ কথাটির অর্থ কি জানো? অধিকরণ এই কথাটির অর্থ কিন্তু ক্রিয়ার আধার। আধার মানে কি? ক্রিয়াটি কোথায় সংঘটিত হয়। স্যার এটাও বুঝতে পারলাম না, ভালো করে বুঝিয়ে দিন। ধরে বললাম ছেলেগুলি মাঠে ফুটবল খেলছে, এই যে খেলাটা একটা কাজ, এটা ক্রিয়া। আর আধার মানে কি? আধার কথার অর্থ হচ্ছে যে একটা সংগঠিত হওয়ার যে স্থান, সেটাকে বলা হচ্ছে কিন্তু আধার। তো দেখো এই যে ছেলেগুলি যে খেলা করছে, কোথায় খেলছে? মাঠে। যদি মাঠ না হতো তাহলে কিন্তু খেলতে পেতো না। আবার আমি যদি বলি যে গাছ থেকে ফলটি মাটিতে পড়লো, এই যে গাছ থেকে ফলটা পড়লো, কোথায় পড়লো? মাটিতে। কোথায়? স্থান। তার মানে এই যে স্থান কাল পাত্র, মানে যেখানে ক্রিয়াটা অ্যাকচুয়ালি সংগঠিত হয় সেটাকে আমরা কি বলবো? ক্রিয়ার আধার। ওকে, তো অধিকরণ কথার অর্থ কি? ক্রিয়ার আধার, অর্থাৎ যেখানে ক্রিয়া সংগঠিত হয়।
এখানে কি লেখা আছে বলছে ক্রিয়া সম্পাদনের সময়, স্থান এবং আধারকে অধিকরণ কারক বলে। প্রশ্ন কি দিয়ে করতে হবে? কখন, কোথায়, কবে এবং কিসে। অধিকরণ কারক করার ক্ষেত্রে মূলত এই চারটে জিনিসকে কিন্তু তোমাদেরকে প্রশ্ন করতে হবে। কী কী বললাম? কখন, কোথায়, কবে আর কিসে। এই চারটে জিনিস দিয়ে যখনই তোমরা প্রশ্ন করা শুরু করে দেবে তখন কিন্তু যে উত্তরটা তোমরা পাবে সেটাকে আমরা কি বলবো? অধিকরণ কারক কিন্তু বলবো। যেমন বাড়িতে কেউ নেই, কোথায় কেউ নেই, আমি চারটে কিন্তু উদাহরণ নিয়ে এসেছি। বসন্তে কোকিল ডাকে, কখন কোকিল ডাকে? বসন্তে। দেখো প্রথম দুটো কি পেলাম? কখন এবং কোথায়। সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, কিসে অন্ধকার দূরীভূত হয়? সূর্যোদয়। বাবা বাড়ি আছেন, বাবা কোথায় আছেন? বাবা বাড়িতে আছেন। তাহলে কখন, কোথায়, কবে। আচ্ছা কবেটা যদি বলি, ধরো বললাম মঙ্গলবারে হাট বসে, কবে হাট বসে? মঙ্গলবারে। এই চারটে হচ্ছে বিষয়। এবার এই চারটের মধ্যে কিন্তু আবার ভাগ আছে, সেই ভাগগুলো নিয়ে আমরা পরে আসবো। যেমন স্থানবাচক হতে পারে, তারতম্যবাচক হতে পারে, অবস্থানবাচক হতে পারে, বিষয়বাচক হতে পারে। তো বিভিন্ন যে ভাগগুলো রয়েছে সেটাকে কিন্তু আমি পরবর্তী ক্লাসে কিন্তু নিয়ে আসবো। ওকে, বিকাল 4টায় অফিস ছুটি হবে, কখন অফিস ছুটি হবে? বিকাল 4টায়। তো প্রশ্ন করাটাও আশা করছি তোমরা হয়তো বুঝতে পারছো এবং উত্তর করাটাও তোমরা হয়তো বুঝতে পারছো। এবার কর্তৃকারকের শ্রেণীবিভাগ। আজকে হয়তো সমস্তগুলোকে নিয়ে আসা হয়নি, আজকে একটা বা দুটো নিয়ে এসেছি। প্রথমে এই কর্তৃকারকের শ্রেণীবিভাগ। প্রযোজক কর্তা। কর্তা যখন নিজে কাজ করে না কিন্তু অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়। আবারও ভালো করে শোনো, কর্তা নিজে কাজ করে না কিন্তু অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়, তখন সেই কর্তাকে আমরা কি বলবো? প্রযোজক কর্তা। যেমন ধরে আমি বললাম যে প্রভু চাকরকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, এখানে প্রভু কি কোনো কাজ করছে? তোমরা বলবে না। কাজটা করছে কে বলো তো? চাকরটি। কিন্তু কাজটা করিয়ে নিচ্ছেটাকে? তুমি বলো প্রভুটি। তাহলে এই যে প্রভুটি যে নিজে কাজ করে না কিন্তু অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তাকে কি বলা হচ্ছে? প্রযোজক কর্তা। ওকে, চলো এবার সংজ্ঞা কি বলছে। বাক্যস্থিত যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় সেই কর্তাকে প্রযোজক কর্তা বলে। যেমন মা শিশুকে চাঁদ দেখান, এখানে মা হলো প্রযোজক কর্তা, কারণ মা অ্যাকচুয়াল কাজটা করছে না, মা কি করছে? শিশুকে দেখাচ্ছে। প্রযোজ্য কর্তা। দেখো একটু আগে কি পেলাম? প্রভু নিজে কাজ করছে না, চাকরকে দিয়ে কিন্তু কাজ করিয়ে নিচ্ছে। তার মানে কোনো একজন কর্তা কিন্তু কাজটা করছে, কারণ আমরা কি বলেছি? যে কাজ করে থাকে তাকে আমরা কি বলবো? কর্তা। যে নিজে কাজ করে না অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় সে হচ্ছে প্রযোজক কর্তা। আর যে অন্যের দ্বারা কাজ করে, দেখো অন্যের দ্বারা কিন্তু প্রেরিত হয়ে বা অন্যের দ্বারা নিয়োগ হয়ে যে কর্তা কাজ করে সেই কর্তাটাকে আমরা কি বলবো? প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা। যেমন এই যে প্রভু ভৃত্যটিকে দিয়ে কাজ করে নিচ্ছে, কাজটা করছে কি? ভৃত্য। এই যে ভৃত্যটা বা এই যে চাকরটা এ কিন্তু কারোর ইনস্ট্রাকশনে বা ইনফরমেশনে পেয়েই কিন্তু কাজটা করছে, সেক্ষেত্রে এই কর্তাটা কি হবে? প্রযোজ্য কর্তা। তো কি বলছে? প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজ করিয়ে নেয় সেই কর্তাকেই বলা হয় প্রযোজ্য কর্তা। আবার অন্যভাবে বললে বলা যায় যে কর্তা বা যে কর্তা অন্যের দ্বারা প্রভাবিত হয়ে বা প্রেরিত হয়ে কোনো কাজ করে তখন সেই প্রেরিতকে প্রযোজ্য কর্তা বলা হয়। আই হোপ তোমরা বুঝতে পারছো। যেমন মা শিশুকে চাঁদ দেখান, এখানে মা তো দেখাচ্ছিল কিন্তু দেখছিল কে? শিশু। তাই শিশুটা এখানে কি হবে? শিশুটা এখানে হয়ে যাবে প্রযোজ্য কর্তা। এরপরে কি আছে? এরপরে দেখো তিনটে রয়েছে, সমধাতুজ কর্তা,
ব্যতিহার কর্তা এবং সহযোগী কর্তা। সমধাতুজ কথাটি শুনলেই তোমরা বুঝতে পারবে সম মানে হচ্ছে সমান, ধাতু মানে হচ্ছে কোনো একটা ক্রিয়াপদ, আর জ কথাটি থেকে এসছে কী বলতো জন্মানো। তার মানে বুঝতে পারছো যে যখন কোনো ধাতু থেকে কোনো কর্তাপদ এবং ক্রিয়াপদ উভয়ই জন্মলাভ করে বা উৎপত্তি লাভ করে, তখন সেই কর্তাটাকে আমরা কি বলবো? সমধাতুজ কর্তা। বুঝতে পারলে বিষয়টা? কি বলছে? বাক্যস্থিত কর্তাপদ এবং ক্রিয়াপদ যদি একই ধাতু থেকে উৎপত্তি লাভ করে তখন সেই কর্তাকে সমধাতুজ কর্তা বলা হয়। যেমন লেখক লেখে বা গায়ক গায়, পড়ুয়া পড়ে, রাঁধুনি রাঁধে, যাই হোক না কেন, এই যে লেখক এবং এই যে লেখে, এই দুটো যে পদ, এই দুটোই কিন্তু উৎপত্তি লাভ করেছে সংস্কৃত হোক বা বাংলা যদি বলি লিখ ধাতু থেকে। তাই এটাকে কি বলবে? সমধাতুজ কর্তা, অর্থাৎ একই ধাতু থেকে যাদের জন্ম। নেক্সট, ব্যতিহার কর্তা। যখন বাক্যস্থিত দুটি কর্তা একই কাজ করে, বাক্যস্থিত দুটি কর্তা যখন একই কাজ করে থাকে কিন্তু তাদের পরস্পরের মধ্যে একটা ব্যতিহার সম্পর্ক মানে ব্যতিক্রম সম্পর্ক, অর্থাৎ একটা পরস্পরের মধ্যে একটা ঝগড়ার সম্পর্ক বোঝায়, তখন সেই জায়গাটাকে আমরা কি বলবো? ব্যতিহার কর্তা, সেই কর্তা দুটিকে। যেমন রাজায় রাজায় যুদ্ধ হয়, দেখো কর্তা দুটি রাজা এবং এদিকে রাজা, কিন্তু কাজটা কি করছে? ঝগড়া করছে, সুতরাং এটা ব্যতিহার করতে হবে। ধরো আবার যদি বলি যে মায়ে ঝিয়ে অশান্তির শেষ নাই, তাহলে মা এবং ঝি দুজনে কি করছে? অশান্তি করছে, এখানেও কি হয়ে যাবে? ব্যতিহার কর্তা। ওকে, অপরদিকে কি বলা হয়েছে? সহযোগী কর্তা। নাম শুনে বোঝা যাচ্ছে কি সহযোগী, অর্থাৎ সহযোগিতা করছে। ব্যতিহার কর্তা এবং সহযোগী কর্তা একে অন্যের পরিপূরক। ব্যতিহার কর্তায় কি বলা হয়েছিল? যে যখন দুটি কর্তা পরস্পরের মধ্যে ব্যতিহার সম্পর্ক বোঝায় বা ঝগড়ার সম্পর্ক বোঝায় তখন সেই কর্তা দুটিকে বলা হয় ব্যতিহার। আর সহযোগী কর্তা কাকে বলা হচ্ছে? সেটা হচ্ছে বাক্যস্থিত যখন দুটি কর্তার মধ্যে একই কাজ করা বোঝায় এবং তাদের মধ্যে যখন সহযোগিতার ভাব বোঝা যায় তখন সেটাকে আমরা কি বলবো? সহযোগী কর্তা। যেমন ভাইয়ে ভাইয়ে খুব মিল, বা আমি বলতে পারি যে মায়ে ঝিয়ে খুব ভালোবাসা। তাহলে এই যে দুজনের মধ্যে কি আছে? একটা সম্পর্ক রয়েছে, সহযোগিতার ভাব রয়েছে। বা আমি বলতে পারি বাঘে গরুতে এক ঘাটে জল খায়। এই যে বাঘ এবং গরু এরা কি করছে? একই ঘাটে কিন্তু জল খাচ্ছে, অর্থাৎ এদের মধ্যেও কিন্তু কোনো খারাপ সম্পর্ক নেই, তাই এটা কি হয়ে যাবে? সহযোগী কর্তা। নেক্সট, অনুক্ত কর্তা। আমরা যখন ভয়েস চেঞ্জ করেছি সেই ভয়েস চেঞ্জের যে সাবজেক্ট যেটা অবজেক্ট হয়ে যায় এবং অবজেক্ট যেটা সাবজেক্ট হয়ে যায়, সেই সাবজেক্টটাকে আমরা কি বলতাম? অবজেক্ট করে দিতাম। বাংলাতে এটাকে কি বলা হবে? অনুক্ত কর্তা। ভাববাচ্য বা কর্মবাচ্য, এই কর্মবাচ্য এবং ভাববাচ্যের যে কর্তা তাকে আমরা কি বলবো? অনুক্ত কর্তা। অনুক্ত অর্থাৎ যেটা উক্ত নয়, যেটা সরাসরি নয়, সেটাকে আমরা কি বলবো? অনুক্ত কর্তা। আমি যদি বলতাম যে রাম রাবণকে মেরেছে তাহলে আমরা কি বলতাম? এটা উক্ত কর্তা। কিন্তু বলা হয়েছে কি যে রাবণ রামের দ্বারা নিহত হয়েছে, ভয়েস চেঞ্জ করলে যেটা হয় আর কি, রাবণ রামের দ্বারা নিহত হয়েছে। এই যে রামের দ্বারা বা রাম কর্তৃক, এই কর্তাটাকে আমরা কি বলবো? অনুক্ত কর্তা। তো আমরা কি পেলাম? যে রাম রাবণ কর্তৃক নিহত হলো, এই কর্তাটাকে আমরা কি বলবো? অনুক্ত কর্তা। নেক্সট, নিরপেক্ষ কর্তা কাকে বলা হয়? নিরপেক্ষ কর্তা দুটিভাবে তোমাদেরকে বোঝাই। সেটা হচ্ছে কি, যে কর্তার উপর অন্য একটা কর্তা নির্ভর করে থাকে। ভালো করে শুনবে আমার কথাটা। যে কর্তার উপরে অন্য একটা কর্তা নির্ভর করে থাকে তখন নির্ভরশীল মানে যার উপরে নির্ভর করা হয় সেই কর্তাটাকে আমরা কি বলবো? নিরপেক্ষ কর্তা। আবারও বলছি, যে কর্তার উপরে অন্য একটা কর্তা নির্ভর করে থাকে তখন যার উপর নির্ভর করে থাকা হয় সেই কর্তাটাকে কি বলা হবে? নিরপেক্ষ কর্তা। কিন্তু সংজ্ঞাতে কি আছে সেটাও দেখে নাও।
বাক্যস্থিত সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়াযুক্ত কর্তাপদ যদি থেকে থাকে তাহলে অসমাপিকা ক্রিয়াযুক্ত যে কর্তা তাকে আমরা কি বলবো? নিরপেক্ষ কর্তা। স্যার অসমাপিকা ক্রিয়াটা কি? তোমরা যারা টেনে পড়ছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে অসমাপিকা ক্রিয়া মানে হলো কি, যেটা প্রধান কাজ নয়, আর সমাপিকা মানে কি, যেটা অ্যাকচুয়ালি প্রধান কাজ। স্যার প্রধান অপ্রধান কী করে বুঝবো? একটু বুঝতে হবে, এটাও ডিটেলসে করতে গেলে এখানে বড় হয়ে যাবে, কিন্তু তাই করাচ্ছে না, একটু ছোট্ট করে শুনে রাখো। ধরো আমি বললাম যে তুমি শুয়ে শুয়ে ফোন ঘাঁটছো, এখানে শুয়ে থাকাটা কিন্তু কোনো কাজ না, কাজ কোনটা? ফোন ঘাঁটাটা। বা হয়তো বললে যে আমি বসে বসে বই পড়ছি, কাজ কোনটা? বই পড়াটা। এই যে বসে বসে, এটাও কিন্তু কোনো কাজ নয়। তার মানে এই যে শুয়ে বসে খেয়ে থেকে উঠে এই যে একারযুক্ত যখন থাকবে তখন সেটাকে আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। যেমন বৃষ্টি থামলে আমরা যাব, এই যে আমরা ডিপেন্ড করে আছি কার উপরে? বৃষ্টির উপরে, এটা একটা ভাই বুঝতে পারো। আবার বৃষ্টি থামলে, থামলে এটা হচ্ছে কি অসমাপিকা ক্রিয়া, আমরা যাব, এটা হচ্ছে মূল কাজ। তাই অসমাপিকা ক্রিয়াযুক্ত যে কর্তাপদ সেটাকে আমরা কি বলবো? নিরপেক্ষ কর্তা। এখানে কি হয়ে যাবে? বৃষ্টি। ওকে, তো ক্লাস 10-এর বাংলা ব্যাকরণের যে কর্তৃকারক থেকে যতগুলো আসে সেগুলো বিশেষত এই গোটায়। এর বাইরে আরও আছে, যেমন সাধনকর্তা, উহ্যকর্তা, উক্তকর্তা, ঠিক আছে, এগুলোকে আমি নিয়ে আসিনি কারণ এগুলো সাধারণত খুব একটা দরকার হয় না, যেগুলো দরকার আমি কিন্তু সেগুলোই নিয়ে এসেছি। এবার আসি কর্মকারকে। কর্মকারককে অনেকগুলি ভাগ আছে, কিন্তু আমি মেন কয়েকটা ভাগে তোমাদের কিন্তু পড়াবো, যেগুলো পরীক্ষায় আসার মতো এবং গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রথমে যেটা রয়েছে সেটাকে কি বলা হচ্ছে? মুখ্য কর্ম এবং গৌণ কর্ম। দুটো একই পড়া, আমি আলাদা করে একটু লিখেছি তাই। ধরো একই বাক্যে দুটি কর্মপদ আছে, একই বাক্যে দুটি কর্মপদ আছে। যেমন আমি ভাইকে সাইকেল দিলাম, আমি ভাইকে সাইকেল দিলাম। কাকে দিলাম? ভাইকে। তাহলে বুঝতে পারছো, কাকে দিয়ে যদি প্রশ্ন করি তাহলেও কিন্তু উত্তর আমরা কি পাবো? কর্মকারক। আবার সাইকেল দিলাম, কি দিলাম? সাইকেল, এটাও আমরা কি পাবো? কর্মকারক। তাহলে একই বাক্যে যখন দুটো কর্মকারক থাকে, ভালো করে শুনবে আমার কথাটা, একই বাক্যে যখন দুটি কর্মকারক থাকে তখন যে অপ্রাণীবাচক, মানে যেটা বস্তু মূলত, সেই অপ্রাণীবাচক কর্মটিকে আমরা কি বলবো? মুখ্য কর্ম। আর প্রাণীবাচক কর্মটিকে আমরা কি বলে থাকি? গৌণ কর্ম। তাহলে আমি যে ভাইকে সাইকেল দিলাম, তাহলে সাইকেল কি হবে? অপ্রাণী, তাই এটা হয়ে যাবে কি? মুখ্য কর্ম। আর ভাইকে কাকে দিলাম? একটা প্রাণী, তাই এটা কি হয়ে যাবে? একটা গৌণ কর্মের উদাহরণ। যেমন কি শিক্ষক মশাই অঙ্ক করান, শিক্ষক মশাই কী করান? অঙ্ক। কী করান? অঙ্ক। আবার কি দিয়ে প্রশ্ন করলে যেটা পাবো সেটা মুখ্য কর্ম, কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাবো সেটা হচ্ছে গৌণ কর্ম। তো বুঝতে পারছো, শিক্ষক মশাই ছাত্রটিকে অঙ্ক করান, কাকে অঙ্ক করান? ছাত্রটিকে। উদ্দেশ্য কর্ম আর বিধেয় কর্ম কি? যখন কোনো ক্রিয়ার একটা কর্মের পরিপূরক রূপে, যখন কোনো ক্রিয়ার একটা কর্মের পরিপূরক রূপে আবার একটা কর্মের দরকার হয়ে পড়ে তখন সেটাকে আমরা কি বলবো? যে মূল যে কর্মটাকে আমরা পাবো সেটাকে আমরা কি বলবো? উদ্দেশ্য কর্ম। আর ওর পরিপূরক যে কর্ম সেটাকে আমরা কি বলবো? বিধেয় কর্ম। যেমন যেমন ধরো তোমাকে আমি বললাম যে আমরা রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলি, আমরা রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলি। কাকে বলি? রবীন্দ্রনাথকে। উদ্দেশ্য কর্ম। কাকে উদ্দেশ্য করে বলছি? রবীন্দ্রনাথকে। আবার কাকে দিয়ে প্রশ্ন করার জন্য এটা কী হয়ে যাবে? এটা কর্মকারক। এবার রবীন্দ্রনাথকে আমরা যাই বলি না কেন, তিনি তো রবীন্দ্রনাথই ছিলেন, কিন্তু তাকে উদ্দেশ্য করে আবার দেখো কিছু একটা আমরা লাগাচ্ছি, যেমন বিশ্বকবি বলি, কবিগুরু বলি। তাহলে এই যে বিশ্বকবি বলি, কি বলি? বিশ্বকবি। তাহলে যাকে উদ্দেশ্য করে বলা হয় এবং যেটা বলা হয়, যাকে উদ্দেশ্য করে বলবো সেটা উদ্দেশ্য কর্ম,
আর তাকে উদ্দেশ্য করে আমরা যা বলবো সেটাকে আমরা কি বলবো, বিধেয় করব। ওকে, চলো নেক্সট। এরপরে যেগুলো রয়েছে সেটা হচ্ছে কি সমধাতুজ কর্ম, কর্মের বিপসা এবং উপবাক্য কর্ম। সম ধাতু জ কর্তা আগে পড়েছিলাম, সেম একইভাবে সম ধাতু জ কর্ম, ওটাও যা এটাও তাই। ওটাতে ক্রিয়াপদ এবং কর্তাপদ উৎপত্তি লাভ করেছিল, তাই কর্তাটাকে কি বলা হয়েছিল, সমধাতুজ কর্তা। আর এখানে একই ক্রিয়াপদ থেকে যদি একটা কর্মপদ আর যদি একটা ক্রিয়াপদ উৎপত্তি লাভ করে, তখন সেই কর্মটাকে আমরা কি বলবো, সমধাতুজ কর্ম। যেমন ছেলেটি কি গানই না গাইল, বা সে গান গায়। এই যে গান গায়, গান গায়, কি গায়, গান, আবার গায়, কাজটা কি, গায়। তাহলে এই যে দুটো যে একটা কর্ম এবং একটা যে ক্রিয়া আমরা পেলাম, সেটা কিন্তু একই জায়গা থেকে কিন্তু আমরা পেয়েছি। এখানে একটা উদাহরণ দেওয়া আছে কি, যে মেয়েটি কি নাচই না নাচলো। দেখো নাচ না নাচলো, কি করলো, নাচ করলো। তাহলে এই যে কি, কর্মকারক আর কাজ, নাচলো। আবার আমি যদি বলি যে সে গান গায়, দুটোই এসছে কিন্তু গই ধাতু থেকে, একটা গান একটা গাই। তাহলে এই যে কর্মপদ আবার ক্রিয়াপদ, এটাকে কি বলবো আমরা, সমধাতুজ কর্ম। নেক্সট, কর্মের বিপসা। বিপসা কথাটির আক্ষরিক অর্থ হলো পুনরাবৃত্তি, অর্থাৎ একই জিনিস বারবার ঘুরে আসা। তাহলে যদি কোনো বাক্যে যদি কর্মপদটা বারবার ঘুরে ফিরে আসে, তাহলে আমরা সেটাকে কি বলবো, কর্মের বিপসা। বিপসা মানে পুনরাবৃত্তি, মানে বারবার ফিরে আসা। তাহলে একই বাক্যে যদি কর্মপদটা যদি বারবার ফিরে আসে, তখন সেই কর্মপদটাকে আমরা কি বলবো, কর্মের বিপসা। কি বলছে, বাক্যে কর্মপদের পুনরাবৃত্তি ঘটলে তাকে কর্মের বিপসা বলে। যেমন যা যা বলেছি সব মনে আছে তো, কি কি বলেছি, যা যা বলেছি। বা সুধাইনু জনে জনে, কাকে কাকে জিজ্ঞেস করলাম, জনে জনে। তাহলে এই যে জনে জনে, যা যা, এগুলো কি হয়ে যাবে, এগুলো কিন্তু হয়ে যাবে কর্মের বিপসা। নেক্সট, উপবাক্যীয় কর্ম। উপবাক্যীয় কর্ম, কোন একটা বাক্য সে বা একটা খণ্ড বাক্য বা একটা অপ্রধান বাক্য যদি পুরোপুরিভাবে যদি একটা কর্মপদে পরিণত হয়, বাক্যের মধ্যে কোনো উপবাক্য বা খণ্ডবাক্য কর্মরূপে ব্যবহার করা হলে সেই বাক্যটাকে আমরা কি বলবো, উপবাক্য কর্ম। অর্থাৎ একটা বড় সড়ো একটা বাক্যের যদি কিছুটা অংশ যদি কর্মরূপে ব্যবহার করা হয়, তখন আমরা সেটাই কি বলবো, উপবাক্য কর্ম। যেমন ধর একটা উদাহরণ বললাম যে আমি জানি, তুমি কি বলবে। আচ্ছা আমি জানি, আমি কি জানি, আমি জানি, তুমি কি বলবে। ধরো বললাম সে যে গতকাল এসেছিল বা সে গতকাল কেন এসেছিল সেটা আমার জানা আছে। কি জানা আছে, সে গতকাল কেন এসেছিল। অর্থাৎ একটা বাক্যের যখন একটা বৃহত্তর অংশ যখন কর্মরূপে প্রবৃত্ত হবে, তখন সেটাকে আমরা কি বলবো, উপবাক্যীয় কর্ম। ওকে, তো কর্ম থেকে আমার মনে হয় এইটুকু কটাই যথেষ্ট ছিল, হয়তো আমি আর নিয়ে আসিনি, এইগুলোই যথেষ্ট। ওকে, আচ্ছা এর পরের দিন আমরা কি করব, করণ, নিমিত্ত, অপাদান এবং অধিকরণ, 3rd নম্বর ক্লাস। 4th ক্লাসে অকারক এবং একই যে বিভক্তি সমস্ত কারকে ব্যবহার করা হয় সেটা নিয়ে একটা ক্লাস, 4th ক্লাস। আর কারক থেকে মোটামুটি অন্তত 50টা কোশ্চেন নিয়ে একটা ক্লাস, এটা হবে আমার 5th ক্লাস। তো আশা করছি ভিডিওটা তোমাদের হয়তো প্রত্যেকেরই ভালো লাগবে যারা দেখছো, কারণ খুব ডিটেলসে আমি কিন্তু করাচ্ছি, একদম হাতে ধরে A to Z, কোনো ঘাটতি কিন্তু এখানে থাকছে না। তাই ভিডিওটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে, যদি মনে হয় যে না উপকৃত হচ্ছে বা চ্যানেলটা দেখলে হয়তো একটু উপকৃত হব, তাহলে বলবো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওগুলোকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও। আর যারা তোমাদের বন্ধু
যারা হয়তো তোমার মতোই কেউ দেখছে, বা যারা তোমাদের ভাই দেখছে, বোন দেখছে, বা দাদা দিদি যারাই দেখুক না কেন, তাদের যদি একটু উপকৃত হয়, তাদের কাছে এই ভিডিওটা কিন্তু একটু শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট দিন এটা থার্ড পার্ট নিয়ে, এবং অন্যান্য ক্লাস আমি কিন্তু ধীরে ধীরে তোমাদেরকে করানো শুরু করবো আস্তে আস্তে। ওকে, আর যদি কারো মনে হয় যে স্যার ক্লাসটার পিডিএফগুলো পেলে খুবই ভালো হয় আমাদের, তাহলে বাড়িতে হয়তো আরেকবার রিভিশন দিতে পারবো, তাহলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে, আমি তোমাদেরকে পিডিএফগুলো কিন্তু দিয়ে দেবো। ওকে, তো চলো আজকের মতো এইটুকুই ছিল। নেক্সট দিন দেখা হচ্ছে আবার এটার থার্ড পার্ট নিয়ে। চলো, টাটা।